আজ 11 আগস্ট বৃহস্পতিবার রাত 8টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। 10টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করছে ইউজিসি, আগামী সপ্তাহে জারি হবে গণবিজ্ঞপ্তি। দীর্ঘদিন পর বাংলাদেশের জন্য উন্মুক্ত হলো সৌদি শ্রমবাজার, যেতে পারবে দক্ষ অদক্ষ সব ধরনের শ্রমিক। গ্যাসের দাম বাড়ানোর যৌক্তিকতা নেই, দাম বাড়লে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি বাম দলগুলো। দশটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করতে ব্যবস্থা নিচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। চটকদার বিজ্ঞাপন দিয়ে এসব বিশ্ববিদ্যালয় যেন শিক্ষার্থীদের টানতে না পারে সেদিকেও নজর রাখা হবে। এরই মধ্যে এ বিষয়ে প্রতিবেদন তৈরি করেছে ইউজিসি, আগামী সপ্তাহেই জারি হবে গণবিজ্ঞপ্তি। সার্টিফিকেট বাণিজ্য, মালিকানা নিয়ে দ্বন্দ্ব এবং অবৈধ ক্যাম্পাস, নানা অভিযোগে বিভিন্ন সময়ে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। কিন্তু আদালতের স্থগিতাদেশ নিয়ে এদের বেশিরভাগই আবার শুরু করে স্বাভাবিক প্রক্রিয়া। এ অবস্থায় শিক্ষার্থীদের আগে থেকে সতর্ক করতে 10টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা তৈরি করেছে ইউজিসি। শিগগিরই এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করার কথা জানিয়েছে ইউজিসি। শিক্ষকও নাই, পর্যাপ্ত কোনো সুযোগ সুবিধাও নাই। যারা বোর্ডে থাকেন তারা বিপুল পরিমাণের অর্থ ওই বিশ্ববিদ্যালয় থেকে নানা উপায়ে গ্রহণ করেন। আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শিক্ষা কার্যক্রম চালানো প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সরকারের যে কোনো পদক্ষেপকে সমর্থন করার কথা জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতিও। ইউজিসি কেউরে প্রত্যাখ্যান করুক, আমরা সঙ্গে সঙ্গে তাকে প্রত্যাখ্যান করব। প্রত্যেকটা ইউনিভার্সিটির কাছে বলা আছে যে এমন কাজবাজ করবেন যা আইনের বাইরে না করেন। আউটার ক্যাম্পাস বন্ধে সব বিশ্ববিদ্যালয়কে সরকার নির্দেশ দিলেও অনেক জেলাতেই চলছে এদের কার্যক্রম। এসব ক্যাম্পাসে ভর্তি হয়ে শিক্ষা কার্যক্রম ঝুঁকির মুখে না ফেলতেও শিক্ষার্থী ও অভিভাবকদের আহ্বান জানিয়েছে ইউজিসি। আউটার ক্যাম্পাস জনিত সমস্যা আরও বেশি কিছু বিশ্ববিদ্যালয় আছে, এটা কোনো অনুমোদন নেই, এরকম বিশ্ববিদ্যালয় অনেকগুলো আছে। দেশের 95টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা কার্যক্রম চলছে 80টি বিশ্ববিদ্যালয়ে। তবে ইউজিসির প্রতিবেদন অনুযায়ী এদের 80 ভাগই কোনো না কোনোভাবে ভাঙছে আইন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করতে ব্যবস্থা নিচ্ছে ইউজিসি। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। স্বাগত অধ্যাপক মান্নান। আমরা একটু জানতে চাই যে পরিপ্রেক্ষিতটা, যে কোন পরিপ্রেক্ষিতে এই 10টি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিতে যাচ্ছেন। ধন্যবাদ। আসলে সংখ্যাটি 10টিও হতে পারে, বেশিও হতে পারে, কমও হতে পারে। কারণ আমরা যেটি সাধারণত করে থাকি এটি হচ্ছে যখন এইচএসসি রেজাল্টটা বের হয়, এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় হয়, তখন আমরা গণবিজ্ঞপ্তি আকারে অভিভাবক ছাত্রছাত্রীদের সতর্ক করে দেই আপনারা যেখানে ভর্তি হচ্ছেন সেই বিশ্ববিদ্যালয়টিকে অনুমোদিত কিনা, সেই ক্যাম্পাসটি অনুমোদিত কিনা, সেখানে পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে কিনা পঠন পাঠনের, এটি দেখে আপনারা ভর্তি হবেন। আর এগুলো আমরা নিয়মিত আমাদের ওয়েবসাইটেই দেওয়া থাকে। তারপরেও সব ছেলে মেয়ে বা সবার অভিভাবক এর কাছে ইন্টারনেটের সুযোগ নাও থাকতে পারে, সেই জন্য আমরা এটা করি। সাধারণত যেটি প্রচলিত একটি কি বলে যে অব্যবস্থা দেখা যায় যে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে যারা এক জায়গায় তাদের অনুমোদন দেওয়া হয়েছে, সেটা হয়তো ঢাকার বাইরে, এমনকি ঢাকার ভিতরেও হতে পারে, তারা আবার একাধিক জায়গায় ঢাকার মধ্যে ঢাকার বাইরে বেআইনিভাবে আউটার ক্যাম্পাস খুলে থাকে। এবং আমরা বলি যে এই আউটার ক্যাম্পাস খোলাটা সম্পূর্ণ বেআইনি। এর আগে আমরা গত বছর এরকম বিজ্ঞপ্তি দিয়েছিলাম, এবারও দিব। বেআইনি অর্থাৎ তারা এক জায়গায় পারমিশন নিয়ে, অনুমোদন নিয়ে আরেক জায়গায় ক্লাস করায়, কারণ যেখানে পারমিশন বা অনুমোদনটা নিয়েছিল সেখানে হয়তো তাদের ছাত্র সংখ্যা কম। তো আমরা এটা গণবিজ্ঞপ্তি দেই। আর তারপরেও কিন্তু অনেকে করে কি, আমরা নোটিশ পাঠাই যে আপনারা এটা বন্ধ করে দেন। নোটিশ পাওয়ার পর তারা যে কাজটি করে, তারা আদালতে গিয়ে আমাদের নোটিশের বিরুদ্ধে অনেকে
স্টে অর্ডার চায়, আদালত তাদেরকে এই স্টে অর্ডার মঞ্জুর করলে পরবর্তীকালে তারা অনেক বছর লেগে যায় এই স্টে অর্ডারটা ভ্যাকেট করতে। যেমন সম্প্রতি দারুল এহসান বিশ্ববিদ্যালয় স্টে অর্ডার বা বাতিল করার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল 2006 সনে, সেটি গড়াতে গড়াতে 2016 সনের এপ্রিল মাস লেগেছে। অর্থাৎ এই প্রায় 10 বছরে অনেক ছাত্র প্রতারিত হয়েছে। ওই বিশ্ববিদ্যালয়ে অনেক সার্টিফিকেট বাণিজ্য করেছে। অধ্যাপক মান্নান, এই যে 10 বছর সময় লাগে, এটি মূলত কি কোন প্রক্রিয়ার ঘাটতির কারণে এতটা সময় লাগে? একটু সময় লাগে অবশ্য, কিন্তু স্টে ভ্যাকেট করার জন্য 10 বছর আদালতে বেশি যখন সময় যায়, না না, আদালতে যখন যায় মামলা হয় ওঠে, আদালতের লিস্টে ওঠে না, কজ লিস্টে ওঠে না, অথবা উঠলেও তারা সময় প্রার্থনা করে, অথবা উঠলেও পার্শিয়াল হিয়ারিং হয়। যেমন দারুল এহসান আমাদের বিরুদ্ধে 10টির মতন মামলা করেছে। সেই মামলাগুলোকে আমরা ফাইনালি, আমি দায়িত্ব নেওয়ার পরে একটি আদালতে এসেছিল, আমরা নিয়ে আসতে পেরেছি। মহামান্য আদালত সেটিতে রায় দিয়েছেন এবং দারুল এহসান বিশ্ববিদ্যালয়কে বাতিল ঘোষণা করেছে, আর তাদের সব আউটার ক্যাম্পাস বন্ধ করেছে, এবং একই সাথে অন্যান্য যেসব বিশ্ববিদ্যালয় আছে সেগুলোর আউটার ক্যাম্পাস বন্ধ করতে বলেছে। আমাদের কাছে কিছু বিশ্ববিদ্যালয় এসেছিল, তারা বলেছে তারা আউটার ক্যাম্পাস বন্ধ করে দেবে। তো যে কজন ছাত্র অলরেডি আউটার ক্যাম্পাসে ভর্তি হয়েছে তাদেরকে যেন আমরা ওখান থেকে পাশ করে যাওয়ার লেখাপড়া শেষ করার সুযোগটা, সেই সুযোগটা দিয়ে থাকি। অতীতে এরকম দেওয়া হয়েছিল, আমরাও দিয়েছি 2-4টা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু মহামান্য আদালতের রায়ের পরে ওই সব নির্দেশনা বা ওই সব যে অনুমোদন দেওয়া হয়েছিল সেগুলো আমরা বাতিল করার চিঠি দিয়ে দিয়েছি। আগামীকাল বা আগামী সপ্তাহের প্রথম দিকে আমরা গণবিজ্ঞপ্তিটা প্রচার করব যে ইতিপূর্বে আমরা যেই নির্দেশই দিয়ে থাকি না কেন, মহামান্য আদালতের রায়ের পরে সকল আউটার ক্যাম্পাস সম্পূর্ণভাবে বন্ধ, এখানে কোনো ধরনের একাডেমিক কার্যক্রম আর চালু করতে পারবে না। কোন কোন বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ভর্তির ব্যাপারে সতর্ক হতে হবে বা তাদের পরিস্থিতি কি, সেটা জানার জন্য কি অভিভাবকরা ইউজিসির ওয়েবসাইট ব্যবহার করতে পারে? যেগুলো আছে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যেসব অনিয়মগুলি হয়, একটি হচ্ছে যে তারা পর্যাপ্ত পরিমাণের সুযোগ সুবিধা তারা গড়ে তুলতে পারে না বা গড়ে তুলতে চায় না। তারপরে তারা অনুমোদন নিয়েছে হয়তো 30 জন ছাত্র ভর্তি করাবে, সেখানে ছাত্র বেশি ভর্তি করায়। তারপরে আউটার ক্যাম্পাসের কথা তো বললামই, তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা নাই। আর তারা যে বোর্ড অফ গভর্নর্স আছে, একাধিক বিশ্ববিদ্যালয় বোর্ড অফ গভর্নর্স নিজেরা মামলা করে একে অপরের বিরুদ্ধে, অচল অবস্থার সৃষ্টি করে। এটার সাফারার হয়, এটার ভুক্তভোগী হয় কিন্তু ছাত্রছাত্রীরা, অভিভাবকরা। যেমন চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, এটি তাদের একটা সুন্দর ক্যাম্পাস আছে চট্টগ্রাম শহরের বাইরে। তারা চট্টগ্রাম শহরে একটি ক্যাম্পাস করেছিল। এই আদালতের রায়ের পরে আমরা বলেছি আপনারা এটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেবেন, সব ছাত্রছাত্রীদের আপনার মূল ক্যাম্পাসে নিয়ে যাবেন। আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় তাদের একটি বিশাল ক্যাম্পাস তারা করেছে কুমিরাতে, কিন্তু তাদের মেয়েদের জন্য একটা আলাদা ক্যাম্পাস তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরে চালু রেখেছিল। আমরা ইতিপূর্বে তাদের একাধিকবার নোটিশ দিয়েছি, এরপরে তারা সেটা সরায় নেয়। এখন আমরা বলেছি এটা আদালতের রায়ের পরে এটা সরাতে হবে। এরকম চট্টগ্রামের সাধারণ বিশ্ববিদ্যালয় ছিল, ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম ছিল, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি ছিল, এরকম আরো একাধিক বিশ্ববিদ্যালয় আছে। তো আমরা, যদিও তারা বলেছে যে তারা আউটার ক্যাম্পাস বন্ধ করে দিয়েছে, আমরা দ্রুত এগুলি সরজমিনে দেখতে যাব, আমাদের টিম যাবে, বন্ধ করেছে কিনা আমরা জেলা প্রশাসনের সহায়তা নিব প্রয়োজনে। কিন্তু আমরা চাই যে আমাদের ছাত্রছাত্রী যারা এইচএসসি পাস করবে তারা একটি ভালো বিশ্ববিদ্যালয় পড়ুক। সেটা পাবলিক তো আছেই, পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্থান সংকুলন হয় না, তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে। অনেকগুলো ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই দেশে হয়েছে। সব বিশ্ববিদ্যালয় যে আইন লঙ্ঘন করে তা না, অনেকেই আইন মেনে চলে। আর কোনো কোনো বিশ্ববিদ্যালয় আছে আইনের প্রতি খুব বেশি তোয়াক্কা করে না। আমরা কোনো নোটিশ পাঠালে সেটি নোটিশেরও তারা আয়ত্তের মধ্যে নেয় না, ধর্তব্যের মধ্যে নেয় না, এমনকি মন্ত্রণালয়ের নোটিশকেও তারা খুব গুরুত্ব সহকারে নেয় না।
এই যে গুরুত্ব সহকারে নেয় না, এইটার মূল কারণ কি? কারণ এই ট্রাস্টি বোর্ডে যারা থাকেন তারা অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল সেই জন্য, নাকি জাস্ট গা করে না? হ্যাঁ, এরকম এটা স্বাভাবিক কিছু না। যারা বোর্ড অফ ট্রাস্টিজে থাকে দেখা যায় তাদের সাথে উচ্চ পর্যায়ের অনেক সাথে তাদের যোগাযোগ আছে, তারা সেখানে ইনফ্লুয়েন্স খাটায়। যেমন আমরা এই যে নর্থ সাউথ নিয়ে এত কথা হয়, নর্থ সাউথ প্রথম দিককার একটি বিশ্ববিদ্যালয় খুবই ভালো করে গড়ে উঠেছিল, কিন্তু তাদের কিছু অনিয়ম দেখতে পেয়ে আমরা গত বছরের অক্টোবর মাসে একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। মন্ত্রণালয় সেটি ডিসেম্বর মাসে তাদেরকে শোকজ করেছিল, বিভিন্ন অনিয়ম তাদের জবাব দিতে বলেছিল 1 মাস সময় দিয়ে, কিন্তু তারা সেটির কোনো জবাব দেন নাই এবং কোনো ব্যবস্থাও গ্রহণ করেন নাই। এই সাম্প্রতিককালে যে জঙ্গি সমস্যার সৃষ্টির সমস্যাটা হওয়ার পরে তাদের নাম যখন পত্রপত্রিকা আসা শুরু হলো, তারপরে তারা এই গত মাসে একটি জবাব দিয়েছে, অর্থাৎ জুলাই মাসের শেষের দিকে একটি জবাব দিয়েছে। সেটি হচ্ছে অনেকটা দায় সারা গোছের জবাব। আমরা যে স্পষ্টভাবে যে জবাবগুলো চেয়েছি তারা সেটাও দেয় নাই। তো স্যার, সেই ক্ষেত্রে ইউজিসির এই বিশ্ববিদ্যালয়গুলোর উপরে নিয়ন্ত্রণ আরো বেশি শক্তিশালী করার ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ আছে কিনা? আমাদের একটাই পরামর্শ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন 1973 সনে যখন দেশে মাত্র 6টি পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল তখন এই বঙ্গবন্ধু মঞ্জুরি কমিশন স্থাপন করেছিলেন। ভিন্ন কারণে নামেই বলে মঞ্জুরি কমিশন। এখন কিন্তু 73 থেকে 2016 সনে তখন 30,000 ছেলে মেয়ে পড়তো, এখন 32 লক্ষ ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে লেখাপড়া করে। আমরা চেয়েছি যে মঞ্জুরি কমিশনকে আরো আধুনিক যুগোপযোগী করে আরো ক্ষমতা দিয়ে তাদেরকে কার্যকর করার জন্য। সেটার জন্য আমার পূর্ববর্তী যিনি চেয়ারম্যান ছিলেন অধ্যাপক আজাদ চৌধুরী চেষ্টা করেছেন, তার আগে অধ্যাপক নজরুল ইসলাম চেষ্টা করেছেন এটাকে হায়ার এডুকেশন কমিশনে রূপান্তর করার জন্য। এই অঞ্চলে প্রায় সব দেশে হায়ার এডুকেশন কমিশন আছে। ভারতে অত্যন্ত শক্তিশালী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আছে, যারা প্রয়োজনে যদি দেখে যে আইন ভাঙছে সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বন্ধ করে দিতে পারে, তাদের বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা নিতে পারে, যেটা আমরা করতে পারি না। আমরা আব্দুল মান্নান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। রেডিও স্পিকে নিচ্ছে একটা বিরতি। 8 বছর পর বাংলাদেশিদের জন্য শ্রম বাজার খুলে দিল সৌদি আরব। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার মতে সুনাম এবং দক্ষতার কারণেই আবারও এই সুযোগ ফিরে পেল দেশের শ্রমিকরা। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার। 2009 সালে বাংলাদেশিদের জন্য কোটা বেঁধে দেয় সৌদি সরকার। এই নিয়মে দেশটির সরকারি প্রতিষ্ঠানে সর্বোচ্চ 20% বাংলাদেশি শ্রমিক রাখার বিধান হয়েছিল। মক্কা ও মদিনা ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানে বাংলাদেশের জনশক্তি রপ্তানি বন্ধ ছিল। কোটা বেঁধে দেওয়ার আগেই সৌদি আরবের প্রায় সকল প্রতিষ্ঠানে 20%-এর বেশি বাংলাদেশি শ্রমিক ছিল। বৃহস্পতিবার থেকে বাংলাদেশের জন্য সব কোটা তুলে দেওয়া হয়। এই সিদ্ধান্তকে স্বাগত জানায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি একটা সুখবর দিই আপনাদের যে সৌদি বাদশাহ এ ব্যাপারে আমাকে সম্পূর্ণ সহযোগিতা করবার আশ্বাস শুধু দেন নাই, এবং এর জন্য যে টাকা পয়সাও তিনি দেবেন সেটাও তিনি বলেছেন। এই সিদ্ধান্তকে দেশের বেকার যুবকরা কর্মসংস্থানের নতুন সুযোগ হিসেবে দেখছেন। আমাদের অনেকে আশা আছে সৌদি পাশাপাশি উমরা করতে পারবো, এই উদ্দেশ্যে আমরা সেখানে একটা ভালো ইনকাম করা যায়। ইনকাম ভালো, বেতন বেশি। হ্যাঁ, ইনশাল্লাহ যদি সেরকম হয়তো যাবো। জি, আমি অবশ্যই ইনশাল্লাহ সৌদি যাইতেছি আর কি। 7 বছর পরে না, আমি প্রায় 9 বছর পরে যাইতেছি। শ্রমবাজারের কিছু প্রতিযোগী দেশ সৌদি আরবকে ভুল বুঝিয়ে কোটা সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছিল, যা বাংলাদেশি শ্রমিকরা তাদের নিষ্ঠা, যোগ্যতা এবং দক্ষতা দিয়ে কাটিয়ে নিয়েছে। পত্রিকাগুলো আছে, 2টা ইংলিশ পত্রিকা আছে, সেখানে আমাদের প্রতিপক্ষ পাকিস্তানি সাংবাদিকেরা অনেক বলতে গেলে এই পত্রিকাগুলো পাকিস্তানির কন্ট্রোলে আছে। তারা আমাদের বাংলাদেশের বদনাম, আমাদের বাংলাদেশি শ্রমিকদের বদনাম করতে করতে কিছুটা আমাদেরকে হেয় প্রতিপন্ন করে ফেলছিল। 1 সপ্তাহের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজারও বাংলাদেশের জন্য উন্মুক্ত হতে পারে বলে জানিয়েছে বায়রা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ বায়রার সহ সভাপতি মোহাম্মদ আব্দুল হাই।
স্বাগত জনাব ভাই। সৌদি আরবের বাজার, শ্রমবাজার বাংলাদেশিদের জন্য খুলে যাওয়া, এটা আসলে কতটুকু প্রভাব ফেলবে? কোনো প্রাথমিক আলোচনা হয়েছে কিনা? শুধুমাত্র বাজার খোলা, নাকি একটা প্রাথমিকভাবে কি সংখ্যক মানুষ যেতে পারবে বা সম্ভাবনা তৈরি হয়েছে? এটা যেই সংবাদটা আমরা পেয়েছি, এটা ইনশাআল্লাহ বাংলাদেশের বাজার খুলে যাবে এবং প্রতি বছর আগে আমরা প্রতি বছরে প্রায় 2.5 লাখ শ্রমিক সৌদি আরবে পাঠিয়েছিলাম। আমরা আশা করি এখনও ওর থেকে বেশি যাবে। এই বাজার খোলার যেই এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যেই সফর, সেই সফরের ফলেই এই বাজার খুলে গেছে বলে আমরা মনে করি। এটা আমাদের সবচেয়ে বড় বাজার, বরকতের বাজার। এটা খোলার পরে বাংলাদেশের জন্য শ্রমিক পাঠানোর পথ উন্মুক্ত হলো। সেই ক্ষেত্রে শ্রমিক পাঠানোর এই যে ধরেন প্রায় 6 বছরের মতো বন্ধ ছিল, নিশ্চয়ই অনেকগুলি কারণ ছিল। সেগুলি কি আপনারা পর্যালোচনা করেছেন যে কোন কোন কারণে বন্ধ ছিল, ভবিষ্যতে যেন এই ধরনের পরিস্থিতি আবার উদ্ভব না হয় সেই জন্য ব্যবস্থা নেয়া? অবশ্যই অবশ্যই আমরা ওই ধরনের বাইরের তরফ থেকে, সরকারের তরফ থেকে আমরা ওই ব্যবস্থা নেব। যেমন আমরা কিছুক্ষণ আগে আপনারাই বলেছিলেন আমাদের এই প্রেস অ্যাটাচি নাই ওখানে। পাকিস্তানিরা যে 2টা পত্রিকা আছে সেখানে আমাদের দুর্নাম করে লেখে, আমাদের ভাব মূর্তি নিচেও করার চেষ্টা করে। তো আমরা চেষ্টা করব, আমাদের সরকারেরও চেষ্টা করা উচিত। আমাদের এমবেসিতে একজন প্রেস, আজকে অনেক দিন আমাদের প্রেস অ্যাটাচি নাই। আমাদের এমবেসির বর্তমান অ্যাম্বাসেডর অত্যন্ত শ্রম দিচ্ছেন, চেষ্টা করছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সফরের পরে উনার প্রচেষ্টায় আজকে এই পথটা খুললো, এটাকে উন্মুক্ত রাখার জন্য। যেমনি আমরা, তেমনি সরকার, তেমনি আপনারা যারা আছেন, এই সাংবাদিক আছেন, আপনাদেরকেও নেগেটিভ প্রচারণা কম করতে হবে। আপনারা নেগেটিভ প্রচারণা কম করেন। আমাদের বড় বাজার, আব্দুল হাই, আমরা দেখি বাংলাদেশে একমাত্র জনশক্তি রপ্তানিকারক দেশ না, যদি পার্শ্ববর্তী ভারত, ইন্দোনেশিয়ার দেখি, সেখানে কিন্তু যারা এই রপ্তানির সঙ্গে যুক্ত আছে তারা একটা টোটাল প্যাকেজের মধ্যে দিয়ে কাজ করে এবং তাতে শ্রমিকরা অনেক বেশি উপকৃত হয়। এমন বিভিন্ন দেশেই সেটা আছে। আপনারা শুধুমাত্র পাঠানো, নাকি পাঠানোর পরবর্তী যে কাজগুলি আছে, শ্রমিকরা কোথায় থাকবে, কিভাবে দেশে টাকা পাঠাবে, সেগুলির একটা সামগ্রিক ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসবেন শ্রমবাজারকে? না, বিভিন্ন দেশ যারা জনশক্তি রপ্তানি করে, যেমন পাকিস্তান, ইন্ডিয়া, ফিলিপিন, তারা যেভাবে পাঠাচ্ছে আমরাও সেইভাবে পাঠাচ্ছি। আমরা সৌদি আরবে বা মিডল ইস্টের সব গালফ কান্ট্রিগুলোতে এখন আপনার আগের মতো সমস্যা নাই। সব কিছু কম্পিউটারাইজ হয়ে গেছে। মাসের শেষে কোম্পানিগুলোকে স্যালারি দিতে হয়, থাকা খাওয়ার অবস্থা ভালো রাখতে হয়, না হলে তারা ভিসাই পাবে না, গভর্নমেন্টে তাদেরকে ভিসা দিব না। আব্দুল হাই, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে নিচ্ছে আরও একটি বিরতি। বর্তমানে গ্যাস সরবরাহে প্রতি ঘনমিটারে 11 পয়সা লাভ করছে বাখরাবাদ গ্যাস কোম্পানি। তাই এই কোম্পানির গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন নেই বলে মনে করছে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি। যদিও কোম্পানিটি 25 পয়সা থেকে বাড়িয়ে প্রতি ঘনমিটার গ্যাসের সরবরাহ মূল্য 34 পয়সা করার প্রস্তাব দিয়েছে। এদিকে গ্যাসের দাম বাড়ানো হলে সারা দেশে হরতাল সহ কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছে বাম নেতারা। গণশুনানির চতুর্থ দিনে বিইআরসিতে আসেন বাখরাবাদ গ্যাস কোম্পানির কর্মকর্তারা। শুনানির শুরুতে সব ধরনের গ্যাসের দাম গ্রাহক পর্যায়ে গড়ে 87% বাড়ানোর প্রস্তাব দেয় কোম্পানিটি। এলএনজি প্রক্রিয়াকরণের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করার জন্য আমদানি ব্যয়সহ গ্যাসের ক্রয় মূল্য বৃদ্ধি পাবে বিধায় পর্যায়ক্রমে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে। বাখরাবাদের প্রস্তাবের উপর বিইআরসির কারিগরি কমিটির মূল্যায়নে উঠে আসে কোম্পানির লাভের চিত্র। সরকার নির্ধারিত প্রতি ঘনমিটার 25 পয়সা সরবরাহ চার্জে প্রায় 11 পয়সা লাভ করছে বাখরাবাদ গ্যাস কোম্পানি, যে কারণে দাম বাড়ানোর পক্ষে নয় কারিগরি কমিটি। 14 পয়সা হলেই তাদের এই মিনিমাম রিকোয়ারমেন্ট হয়ে যায়, কিন্তু বর্তমানে তারা ডিস্ট্রিবিউশন চার্জ হিসেবে পাচ্ছে হলো 25 পয়সা, অর্থাৎ তাদের 11 পয়সা তারা বেশি পাচ্ছে। সেই হিসাবে
এখানে ডিস্ট্রিবিউশন চার্জ বৃদ্ধির কোনো প্রয়োজন নাই। এদিকে গণশুনানির বাইরে দাম বাড়ানোর বিপক্ষে বিক্ষোভ করেছে বাম সংগঠন সিপিবি ও বাসদ। এ সময় বাম নেতারা অভিযোগ করেন, সরকার নিজেদের দুর্নীতি ঢাকতেই গ্যাসের দাম বাড়িয়ে জনগণের উপর বোঝা চাপাচ্ছে। যদি 1 পয়সা গ্যাসের দাম বাড়ান, সারা বাংলাদেশ বন্ধ হয়ে যাবে এবং হরতাল সহ আরো বৃহত্তর সত্য কর্মসূচির মাধ্যমে আমরা এই অন্যায়ের মোকাবেলা করতে বাধ্য হব। গ্যাসের দাম না বাড়িয়ে কমানোর দাবি করেন বাম নেতারা। পাবলিকের গণশুনানির ব্যবস্থা করব। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে খুলনা থেকে ক্যাবের সভাপতি অ্যাডভোকেট এনায়েত আলী, সিলেট থেকে এলপি গ্যাস ব্যবসায়ী হুমায়ুন আহমদ এবং চট্টগ্রাম থেকে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক হাসান মারুফ রুমি যোগ দিচ্ছেন। স্বাগত আপনাদের। আমরা একটু প্রথমে খুলনাতে যেতে চাই। অ্যাডভোকেট এনায়েত আলী, ক্রেতাদের দিক থেকে এই যে দাম বাড়ানোর প্রস্তাব, এটি প্রতিক্রিয়া কি? আপনার কি মনে হয় এই ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। আমি ক্যাবের সভাপতি হিসেবে যেহেতু পর্যায়ে বাজার পর্যায়ে সমস্ত জিনিসের সম্বন্ধে আমার কম বেশি ধারণা রাখতেই হয় আর কি। কিন্তু একটা জিনিস বলি, আমি কোনো আবেগপ্রবণ বা আবেগ দ্বারা তাড়িত হয়ে কথা বলতে চাইব না। আমি যুক্তিভিত্তিক কথাটা বলতে চাই। এই যে গ্যাসের দাম বৃদ্ধি করার কথাটা নিয়ে সারা দেশে আন্দোলন হচ্ছে, সব কিছু হচ্ছে, যৌক্তিক ভিত্তিতে আমি বলি এর দ্বারা অ্যাফেক্টেড হবেন কারা যদি এই দাম বৃদ্ধি করা হয়? সমাজের সর্বস্তরের লোক এখন গ্যাস ব্যবহার করে প্রায়, হয়তো অল্প কিছু লোক বাদ থাকতে পারে, কিন্তু একটা সময় ছিল আপনারা জানেন যে যখন মানুষের সমস্ত জীবনের চাহিদা মেটাবার জন্য রান্না বান্না খাওয়া ইত্যাদি সব, তখন তারা কাঠ ব্যবহার করতো, জ্বালানি কাঠ। এটা তো এক ধরনের উঠে গেছে বলা চলে। এখন সব গ্যাস নির্ভর হয়ে গেছে। তো গ্যাস নির্ভর যখন তারা হয়ে গেছে, এখন এইখানে সমাজে আমাদের যে অসভ্য সমাজ ব্যবস্থা বিরাজ করতেছে, কেউ অনেক টাকার মালিক আছে, দাম বাড়লেও তার জন্য হয়তো কোনো অসুবিধা না হতে পারে, কিন্তু সমাজের আমার তো ধারণা যে 99% লোক আক্রান্ত হবে এর দ্বারা। 1% লোক তারা আক্রান্ত হলেও সে আক্রান্ত তাদেরকে ব্যথিত করবে না, কিন্তু অন্য যারা তাদের পক্ষে তো মারাত্মক অবস্থা হবে বলে আমার ধারণা। কারণ তাদের এটা গ্যাস ক্রয় করতে হয় এবং এটা বিকল্প নাই তাদের। অনেক জিনিস তারা বাদ দিতে পারে জীবন থেকে, কিন্তু গ্যাসকে তো বাদ দিতে পারবে না, কারণ এটা যে তার রান্না বান্না খাওয়া অ্যাডভোকেট এনায়েত আলী, আমরা নিশ্চিত আপনার সঙ্গে একমত যে অধিকাংশ মানুষই এতে ক্ষতিগ্রস্ত হবে, অতএব আপনি মনে করেন যে এটা না বাড়ানো উচিত। আমরা একটু সিলেটে যাব। হুমায়ুন আহমেদ আছেন আমাদের সঙ্গে। হুমায়ুন আহমেদ, এলপি গ্যাসের যেই ব্যবস্থাপনা সেইটি নিয়ে আমরা একটু জানতে চাই যে এলপি গ্যাসের দাম সাধারণভাবে বিভিন্ন সময় ওঠানামা করার অবস্থা দেখি। এটা বাজারজাতকরণের কোন কোন কারণে বাজারে এলপি গ্যাসের দামটা ওঠানামা করে, বা এটার কি অবস্থা একটু জানতে চাই। ধন্যবাদ। আমাদের দেশে সরকারের দুইটা ইয়ে আছে। এই সরকারের এলপি গ্যাস প্লান্ট আছে, যেগুলা থেকে সারা দেশে এলপি গ্যাস সরবরাহ করা হয়, কিন্তু এইগুলা ঠিকমতো রক্ষণাবেক্ষণ না থাকার কারণে এলপি গ্যাসের বোতলটা নষ্ট হয়ে যাচ্ছে। যদি এইগুলা ঠিকমতো বোতলিং সুন্দরভাবে করা হতো তাহলে এই যে গ্যাসের দাম বাড়ানো তো এটা প্রভাব পড়তো না। কারণ সরকারের যে এলপি গ্যাস সিলিন্ডারগুলো আছে ওইগুলা দিয়ে যে ন্যাচারাল গ্যাসের যে ইয়েটা আসতেছে, দাম বাড়াইতেছে, এটার প্রভাব পড়বে না। কারণ হইল গিয়া সরকারকে 700 টাকায় আমরা পাবলিকের কাছে পৌঁছাইতে পারি, এলপি গ্যাস পৌঁছাইতে পারি। আমরা চট্টগ্রামে যাব, সেখানে আছেন হাসান মারুফ রুমি। হাসান মারুফ রুমি, আমরা একটা বিরতির পর আপনার কাছে আসছি, একটু জানতে চাইবো বিস্তারিতভাবে আপনাদের আন্দোলন সম্পর্কে। এডিটর স্পিকের ইচ্ছে একটা দিকে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে কথা বলছি চট্টগ্রামে হাসান মারুফ রুমির সঙ্গে। রুমি, আমরা দেখেছি যে আজকেও বিইআরসির যে গণশুনানি হয়েছে সেখানে দামের যেই অবস্থাটি বলা হয়েছে যে 14 পয়সা আসলে যথেষ্ট, সেখানে 25 পয়সা দাম চাওয়া হয়েছে। আপনাদের অবস্থানটা কি, এবং এইটি যদি কোনো রকম বাড়ানো হয় সেক্ষেত্রে আপনারা কি ধরনের কর্মসূচি কথা ভাবছেন? প্রথমত গ্যাসের মূল্য বৃদ্ধি সেটা একটা
টাকাও মূল্য বৃদ্ধিটা অযৌক্তিক। কারণ তিতাস এখন যুক্তি দেখাচ্ছে মানে বিদেশি কোম্পানির কাছ থেকে তারা 4 টাকা 9-8 পয়সা দিয়ে গ্যাস কিনছে, সেটা তারা 10 টাকা 9 পয়সা দিয়ে সেটা তাদেরকে কিনতে হবে। আমাদের প্রশ্ন হচ্ছে যে পিএসসিটা অনেক আগে করা হয়েছিল, সেখানে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো সুযোগ নেই। তাদের কাছ থেকে এই বাড়তি মূল্য নেওয়ার কারণটা কি? তাদেরকে বাড়তি পয়সাটা দেওয়ার কারণটা কি? দ্বিতীয়ত এখানে যে আমাদের এখানে যে সিলিন্ডার, যে বোতলজাত যে গ্যাস, সেটাও দেখা যাচ্ছে তার বাজারও খুব অস্থির, এবং সেখানেও বাইরের কোম্পানিগুলোই মানে প্রাধান্য বেশি। এবং আমরা মনে করি এই যে গ্যাসের মূল্য বৃদ্ধি একদিক থেকে এই প্রাইভেট কোম্পানিগুলোকে লাভ করিয়ে দেওয়ার সরকারি প্রচেষ্টা, দ্বিতীয়ত যে আমাদের এখানে যে যাদের কাছ থেকে পিএসসি চুক্তি করা হয়েছে এই বিদেশি কোম্পানিগুলোকেও অধিক পয়সা দেওয়ার পায় তারা কিনা, সেটা আমাদের প্রশ্ন। আমরা বাংলাদেশের জনগণ এখন দ্রব্যমূল্য সহ, বিদ্যুতের মূল্য বৃদ্ধি সহ কয়েক দফা মূল্য বৃদ্ধি, গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে জনগণের অবস্থা কিন্তু খুব তথৈবচ। এবং এখানকার চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের মানুষ এখন মূল্য বৃদ্ধি নিয়ে খুব অস্থির অবস্থায় আছেন, এবং তারা কোনোভাবেই 1 টাকা মূল্য বৃদ্ধিও মেনে নেবেন না। আমরা এই মূল্য বৃদ্ধির বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনে আছি, এবং যদি মূল্য বৃদ্ধি করা হয় কেন্দ্রীয়ভাবেও এবং চট্টগ্রামেও আমরা এর বিরুদ্ধে ধারাবাহিক কর্মসূচি পালন করব। প্রয়োজনে সর্বোচ্চ জনগণকে সাথে নিয়ে হরতালের মতো কর্মসূচিতে আমরা যেতে পারি। হাসান মারুফ রুমি, অনেক ধন্যবাদ। আমরা একটু খুলনায় আবার ফিরে যাব। অ্যাডভোকেট এনায়েত আলী, আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাইব যে এই যে বাড়তি বোঝা জনগণের উপর পড়তে পারে, সেই ব্যাপারে আসলে সতর্ক থাকার জন্য জনগণ কি করতে পারে, জনগণ তাদের অবস্থান কিভাবে জানাতে পারে? এটা আমার ধারণা, কারণ জনগণ দেখবে যেটা অসহনীয় হয়ে গেছে, তাদের মানে ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, তখন নিঃসন্দেহে জনগণ ক্ষুব্ধ হবে। এবং ক্ষুব্ধ জনগণ যখন একত্রিত, সকলেই তো এরপরে অবস্থা দাঁড়াবে, তার সবাই তো এই ধরনের ক্ষুব্ধ হওয়ার সম্ভাবনা থাকবে। তখন এক পর্যায়ে খুব মারাত্মক ধরনের আন্দোলনের রূপ নিতে পারে। এটা গভর্নমেন্টের জন্য খুব খারাপ হবে আর কি। গভর্নমেন্টকে ভাবতে হবে তার জনগণকে নিয়ে, এবং সেই জনগণ যাতে তারা সহ্যের মধ্যে থাকতে পারে। সহ্যের সীমা অতিক্রম করে গেলে তারা নিঃসন্দেহে তখন বসে থাকবে না। কাজে আমার মনে হয় যে গভর্নমেন্টের চিন্তা করা উচিত, এই কাউকে সুবিধা দেওয়ার জন্য বা 2-1% লোকের সুবিধা দেওয়ার জন্য গোটা সমাজের মানুষকে বিপদগ্রস্ত করা বা কষ্টের মধ্যে ফেলে দেওয়া, এটা কোনো একটা দেশপ্রিয় সরকারের কাজ হতে পারে না। কাজে আমরা মনে করি যে বর্তমান সরকার দেশের জনগণের কল্যাণের জন্য চিন্তা করবেন, এই প্রত্যাশা আমি ভালোভাবে করি। এখন যদি না করেন তার রেজাল্টটা ভয়াবহ হবে, এটা আমার ধারণা। অ্যাডভোকেট এনায়েত আলী, হুমায়ুন আহমেদ এবং হাসান মারুফ রুমি, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।